আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 6 ডিসেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 16 বছরেও অ্যাসিড হামলার মামলার নিষ্পত্তি না হওয়া জাতীয় লজ্জা, বলল সুপ্রিম কোর্ট। 1 মাসের বিনামূল্যে বস্ত্রচিত্রকলা ড্রেস ডিজাইনিং প্রশিক্ষণের দরখাস্ত আহ্বান। 26-এর রূপরেখা করতে রাজ্য জুড়ে জনসংযোগ অভিযান শুরু কংগ্রেসের। জনমত কেন্দ্রিক রাজনীতির পুনর্গঠনে উদ্যোগ। পুশব্যাকের 6 মাস পর বাংলাদেশ থেকে ফিরলেন সন্তানসহ সোনালী। উদারবন্দে পদ্ম টিকিটের নীরব দৌড়, শক্ত দাবিদার নীলাভ মৃদুল মজুমদার। দুর্লভপুরা বড়বাজার শিব মন্দিরের ভূমিপূজন ও শিলান্যাস বিধায়ক বিজয় মালাকারের। ছেলে 18 হলেই একত্রবাস, বলল রাজস্থান হাইকোর্ট। বার কাউন্সিলে মহিলাদের জন্য 30% সংরক্ষণ বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। ইন্ডিগো বিভ্রাট, নিজের বিয়ের অনুষ্ঠানেই যাওয়া হলো না স্বামী স্ত্রীর। চিৎকার করতে আসেনি, সংসদে বিশৃঙ্খলা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা শশী থারুরের। ফের অস্বস্তি বাড়ল হাত শিবিরের। একদিকে উচ্ছেদ, অন্যদিকে জল আর বিস্কুট খেয়ে খিদে নিবারণের চেষ্টা খুদের। প্রতি 6 জনে একজন গর্ভবতী মহিলা ডায়াবেটিসে আক্রান্ত, গাইডলাইন জারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। চালু হচ্ছে বিনামূল্যে 30 দিনের ট্যুরিস্ট ভিসা, ঘোষণা মোদির। রাশিয়ার নাগরিকদের জন্য দরজা খুলে দিল ভারত। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সুনামি দেখা যেতে পারে। 26-এ 100-র বেশি আসন জিতবে বিজেপি, বললেন হাইরাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। দল চাইলে উত্তর করিমগঞ্জ থেকে বুটে লড়তে তৈরি, জানালেন মিশন রঞ্জন দাস। এবং সর্বশেষ খবরটি হল কালাইনে বিনামূল্যে চক্ষু শিবির কাল। এবারে শুনুন বিস্তারিত খবর। দিল্লির একটি অ্যাসিড হামলার মামলা 16 বছরেও নিষ্পত্তি না হওয়ায় তাকে জাতীয় লজ্জা বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আগামী 4 সপ্তাহের মধ্যে দেশের সব হাইকোর্টকে দেশের সমস্ত অ্যাসিড হামলার মামলার ট্রায়াল সংক্রান্ত সমস্ত তথ্য জমা করার নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, এই ঘটনা দেশের আইন ব্যবস্থার প্রতি উপহাস, এটি অত্যন্ত লজ্জাজনক। এদিন দিল্লিতে অ্যাসিড হামলার শিকার শাহিন মালিকের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। অ্যাসিড আক্রান্ত হয়ে 2009-এ মামলা দায়ের করেন তিনি, কিন্তু 16 বছর পেরিয়ে গেলেও মামলার নিষ্পত্তি করতে পারেনি নিম্ন আদালত। সেই প্রসঙ্গে বেঞ্চের বক্তব্য, জাতীয় রাজধানী যদি এমন মামলা হ্যান্ডেল করতে না পারে তাহলে কে পারবে? এটি একটা জাতীয় লজ্জা। অ্যাসিড অ্যাটাক সার্ভাইভর শাহিন একটি জনস্বার্থ মামলা চলাকালীন সুপ্রিম কোর্টকে জানান তিনি নিজেই অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন। এখন তিনি অন্যদের সাহায্য করছেন অ্যাক্টিভিস্ট হিসেবে। অথচ তার উপরে 2009-এ যে অ্যাসিড নিয়ে আক্রমণ হয়েছিল সেই মামলা এখনও রোহিণীর কোর্টে চলছে। এরপরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি এজলাসে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে বলেন, কি এত দেরি কেন? উত্তরে মেহতা বলেন, এই দেরি মানা যায় না। অপরাধীদের পরিণতিও তেমনই হওয়া দরকার যারা তেমন করছে। সিজিআই এর পরেই নির্দেশ দেন কেন এই মামলার নিষ্পত্তিতে দেরি হচ্ছে তার বিস্তারিত জমা দিতে, কেননা প্রয়োজনে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করবে শীর্ষ আদালত। পরবর্তী খবর, উদারবন্দে পদ্ম টিকিটের নীরব দৌড়, শক্ত দাবিদার নীলাভ মৃদুল মজুমদার। উদারবন্দের রাজনীতিতে এখন এক অদৃশ্য উত্তাপ। বাইরে শান্ত, কিন্তু ভেতরে হিসেব, সমীকরণ আর নেপথ্যে নানা কথাবার্তা। 2026 বিধানসভা ভোটের সূক্ষ্ম প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপির অন্তর্মহলে। আর সেই প্রস্তুতির কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, উদারবন্দে পদ্ম প্রার্থীকে। টানা 2বারের বিধায়ক মিহির কান্তি সোমের অবস্থান নিয়ে গুঞ্জন থামছে না। দলের একাংশ বলছে তার জনপ্রিয়তা এখনও স্থায়ী, কিন্তু অন্য অংশের মতে শেষ কয়েক বছরের কিছু বিতর্ক তার অবস্থানকে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসেবে তার অবস্থান কতটা অটুট, সেটাই এখন প্রশ্ন হয়ে উঠছে চায়ের দোকান থেকে বুথ নেতৃত্বের আড্ডা পর্যন্ত। এই আবহেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নীলাভ মৃদুল মজুমদার, যার শরীরী ভাষা শান্ত, নীরব, কিন্তু সংগঠনের কাজে নির্ভরযোগ্য মুখ। দলের ভেতরে যারা দীর্ঘদিন ধরে তাকে দেখছেন তাদের ভাষায় তিনি প্রচার নয় কাজ করেন, আর সেই কাজই এখন তার পুঁজির জায়গা।
2021 সালের 10 জুলাই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি দাপে দাপে দায়িত্ব পেয়েছেন কালাইন মণ্ডল থেকে বড় করা সংগঠনের। পরে লোকসভা উঠে উদারবন কেন্দ্রের প্রভারী রাজ্য নেতৃত্বের নজরে তার সাংগঠনিক খুঁটিনাটি ধরার ক্ষমতা, সেটাই এখন তার বড় শক্তি। পরবর্তী খবর, শিলচরের চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আগামীকাল 7 ডিসেম্বর রবিবার কালাইনের 31 নং কালাইন বাগান এলপি স্কুলে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন হবে। শিবির এদিন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। ক্যাম্প ম্যানেজার তথা সমাজসেবী দেবজ্যোতি দাসের ব্যবস্থাপনায় শিবিরে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চক্ষু পরীক্ষা করবেন। এতে যাদের চোখে ছানি শনাক্ত হবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চৌধুরী আই হসপিটালে অপারেশন সহ অন্যান্য চিকিৎসা করা হবে। ইচ্ছুক রোগীদের নির্ধারিত সময়ের আগে শিবিরে উপস্থিত থেকে নিজেদের নাম নথিভুক্ত করানোর জন্য এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এইচ.কে চৌধুরী। পরবর্তী খবর, ভোটার তালিকা ইচ্ছাকৃত ভুল, বিএলওদের সতর্কবার্তা নির্বাচন কমিশনের। তালিকা থেকে স্বচ্ছ ও অবৈধ ভোটার মুক্ত করতেই 12 রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সম্প্রতি একাধিক ক্ষেত্রে সেই স্বচ্ছতাই প্রশ্নের মুখে বিএলওদের ভূমিকা। এই পরিস্থিতিতে এবার বুথ স্তরের আধিকারিকদের এক প্রকার আইনি পথে শাসানি দিয়ে দিল নির্বাচন কমিশন। পরবর্তী খবর, চালু হচ্ছে বিনামূল্যে 30 দিনের ট্যুরিস্ট ভিসা, ঘোষণা মোদির। রাশিয়ার নাগরিকদের জন্য দরজা খুলে দিল ভারত। দুদিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রটোকল ভেঙে এদিন পালাম বিমানবন্দরে বন্ধু পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি। গোটা বিশ্বকে বার্তা দেন বন্ধুত্ব কতটা গভীর। শুরু দুই রাষ্ট্রনেতার মধ্যেই নয়, দুই রাষ্ট্রের মধ্যে দোস্তি আরও অটুট হবে সামরিক শক্তি বৃদ্ধি, বাণিজ্যিক আদান প্রদান, আর্থিক উন্নয়নের ক্ষেত্রেও। শুক্রবার হায়দ্রাবাদ হাউসের বৈঠক শেষে মোদি জানিয়ে দিলেন রাশিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে 30 দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে কেন্দ্র সরকার। একই সঙ্গে গ্রুপ ট্যুরিস্ট ভিসাও চালু হবে। হায়দ্রাবাদ হাউসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মোদি। পর্যটন বাড়ানোর জন্য এই পদক্ষেপ বলে জানান তিনি। বিনামূল্যে ট্যুরিস্ট ভিসার প্রসঙ্গে মোদি বলেন, দুই দেশের পর্যটন শিল্পের উন্নতি এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করাই আমাদের লক্ষ্য। রাশিয়ার নাগরিকদের জন্য খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করা হবে। এর জন্য কোনো প্রসেসিং ফি লাগবে না। বিনামূল্যে এই ভিসা চালু হলে দুই দেশের সাংস্কৃতিক এবং পর্যটন আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। পরবর্তী খবর, একদিকে উচ্ছেদ, অন্যদিকে জল আর বিস্কুট খেয়ে খিদে নিবারণের চেষ্টা খুদের। চলছে ছেলে মেয়েদের পরীক্ষা, এমন সময় প্রশাসন চালাচ্ছে উচ্ছেদ অভিযান। কাজকর্ম করে কোনো মতে পরিবারটি চালাই। এখানে সরকারি জমিতে আমরা বসবাস করছিলাম, কিন্তু এখন উচ্ছেদ করে দেওয়ায় আমরা কোথায় যাব ভেবে পাচ্ছি না। ছেলে মেয়েদের বইপত্র গুছগাছ করে এখন আর খোলা আকাশের নিচে আছি। সকাল থেকে কিছু খাইনি। সামাগুড়ি কেন্দ্র তথা সামগুড়ি রাজস্ব সার্কেলের অধীনের রূপহিহাট বকতগাঁওয়ের গ্রেজিং রিজার্ভে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের সময় এইভাবে বললেন এক মহিলা। এমনকি উচ্ছেদ চলাকালীন মহিলাটির এক ছোট্ট শিশুকে আকাশের নিচেই খেতে দেওয়া হয়েছে জল আর বিস্কুট। খোলা আকাশের নিচে জল আর বিস্কুট খাওয়ার দৃশ্য সবার মন ছুঁয়ে গেছে। পরীক্ষা চলাকালীন উচ্ছেদ চলায় ঘরের জিনিসপত্র নিয়ে মা বাবা বেরিয়ে আসায় ছোট্ট শিশুটিও তার বইপত্র নিয়ে বেরিয়ে আসে খোলা আকাশের নিচে। একইভাবে একদিক থেকে বুলডোজারের সাহায্যে উচ্ছেদ চলাকালীন বহু পরিবার নিজের ঘর নিজেরাই ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। ঘর ভেঙে বকতগাঁওয়ের আশেপাশে রৌমারী অঞ্চলে ঘর বাঁধবেন বলে উল্লেখ করেন গত 50 বছর ধরে বকতগাঁওয়ের সরকারি জমিতে বসবাসকারী এক বৃদ্ধ। অন্যদিকে সামগুড়ি রাজস্ব সার্কেলের অধীনের রূপহিহাট বকতগাঁওয়ের গ্রেজিং রিজার্ভে প্রশাসনের চালানো উচ্ছেদকে স্বাগত জানিয়ে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক আব্দুর রহমান বলেন, নওগাঁও মরিগাঁও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একাংশ মানুষ বকতগাঁওয়ের সরকারি জমি বেদখল করে এখানে অনেক অনৈতিক কাজকর্ম চলছিল। কাজেই প্রশাসনের তরফে উচ্ছেদ চালানোকে আমরা স্বাগত জানাচ্ছি। পরবর্তী খবর, 1 মাসের বিনামূল্যে বস্ত্র চিত্রকলা ড্রেস ডিজাইনিং প্রশিক্ষণের দরখাস্ত আহ্বান।
কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের অধীনে লিড ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র আরসিটি উদ্যোগে বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার লক্ষ্যে শিলচরের ডিআরডি ভবনে শুরু হচ্ছে 1 মাসব্যাপী বিনামূল্যের বস্ত্র চিত্রকলা তথা ড্রেস ডিজাইনিং প্রশিক্ষণ কর্মশালা। এতে এমব্রয়ডারি, বাটিক পেইন্টিং, ড্রেস ডিজাইনিং এবং সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণকালীন সময়ে শিক্ষার্থীদের সম্পূর্ণ টাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, যা আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে বিবেচিত। কোর্স সফলভাবে সম্পন্নকারীদের NSQF লেভেল বস্ত্রচিত্রকলা সনদপত্র এবং ইডিপি সার্টিফিকেট প্রদান করা হবে। ভবিষ্যতে চাকরির সুযোগ, স্বনিযুক্ত উদ্যোগ এবং সরকারি ভর্তুকি কিংবা ঋণ আবেদন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য হয়। এই প্রশিক্ষণ কর্মসূচিতে কাছাড় ও হাইলাকান্দি জেলার 18 থেকে 50 বছর বয়সের যুবক যুবতীরা অংশ নিতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের আগামী 8 ডিসেম্বরের মধ্যে আরসিটির কৌশলপঞ্জি স্কিল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানতে 6001788576 মোবাইল নম্বর অথবা নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে ইমেইল পাঠানো যাবে। এক প্রেস বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। পরবর্তী খবর, ছেলে 18 হলেই একত্রবাস, বলল রাজস্থান হাইকোর্ট। 2 জন প্রাপ্তবয়স্ক চাইলে একসঙ্গে বাস করতে পারেন। বিয়ের আইনি বয়স না হলেও একত্রে থাকতে পারেন তারা। তাদের সাংবিধানিক অধিকারকে বয়সের চ্যুত দেখিয়ে খর্ব করা যাবে না, এমনটাই জানালো রাজস্থান হাইকোর্ট। 18 বছরের এক তরুণী এবং 19 বছরের এক তরুণ রাজস্থান হাইকোর্টে আবেদন করেছিলেন। তারা দুজনেই কোটার বাসিন্দা। আবেদনকারীরা কোর্টে জানান স্বেচ্ছায় একত্রবাস করছেন তারা। একসঙ্গে থাকবেন বলে 2025 সালের 27 অক্টোবর চুক্তিবদ্ধ হয়েছেন। অভিযোগ, তারপর থেকে তরুণীর পরিবার যুগলকে প্রাণে মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছে। তাদের সম্পর্কের বিরোধিতা করছেন। যুগলের এই পিটিশনের কোর্টে বিরোধিতা করেছেন সরকারি আইনজীবী বিবেক চৌধুরী। তিনি সওয়াল করেন তরুণের বয়স এখনও 21 বছর হয়নি, তাই তাকে একত্রবাস করার অনুমতি দেওয়া উচিত নয়। তবে এই সওয়াল মানতে চায়নি হাইকোর্ট। তাদের পর্যবেক্ষণ, সংবিধানের 21 ধারা অনুসারে বেঁচে থাকা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সবার রয়েছে। আবেদনকারীর বিয়ের আইনি বয়স হয়নি বলে তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বিচারপতি অনুপ দান্তের পর্যবেক্ষণ, প্রত্যেক মানুষের জীবন এবং স্বাধীনতা রক্ষা করার দায় রয়েছে রাষ্ট্রের। পরবর্তী খবর, বার কাউন্সিলে মহিলাদের জন্য 30% সংরক্ষণ বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। দেশের আইনজীবী মহলে মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে দেশের প্রতিটি রাজ্যের বার কাউন্সিলে অন্তত 30% আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। প্রয়োজনে নীতি কাঠামোতেও পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, সংসদে যেমন মহিলাদের আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে, ঠিক তেমনভাবেই বার কাউন্সিলগুলিতেও মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করতে হবে। শুধু তাই নয়, মহিলারা যাতে বার কাউন্সিলে উচ্চ পদে আসীন হতে পারেন সেটাও নিশ্চিত করতে হবে। এই নির্দেশের পেছনে রয়েছে সম্প্রতি দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলা। 2 মহিলা আইনজীবী আদালতে জানান, আইন ও বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে মহিলারা নিজেদের জায়গা করে নিলেও বার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের উপস্থিতি কার্যত নেই। বর্তমানে দেশের 18টি রাজ্যের বার কাউন্সিলে মোট 441 জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে মাত্র 9 জন মহিলা, অর্থাৎ মাত্র 2%। পরবর্তী খবর, ইন্ডিগো বিভ্রাট, নিজের বিয়ের অনুষ্ঠানেই যাওয়া হলো না স্বামী স্ত্রীর। দেশ জুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান বাতিলের জেরে ঘটল এক বিরল ঘটনা। নিজেদের বিয়ের অনুষ্ঠানে হাজিরি হতে পারলেন না বর কনে। কর্ণাটকের হুব্বালিতে আয়োজিত রিসিপশনে আত্মীয় স্বজন অতিথিরা সকলেই উপস্থিত থাকলেও নবদম্পতি মেধা ক্ষীরসাগর ও সঙ্গম দাস হাজির হলেন অনলাইনে। মেধা কর্ণাটকের হুব্বালির বাসিন্দা আর সঙ্গম উড়িষ্যার ভুবনেশ্বরের। দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। গত 23 নভেম্বর ভুবনেশ্বরে তাদের বিয়ে হয়। এরপর 3 ডিসেম্বর হুব্বালিতে মেধার বাড়িতে আয়োজন করা হয়েছিল রিসিপশন। সেই অনুষ্ঠানে যোগ দিতে 2 ডিসেম্বর ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু হয়ে হুব্বালির বিমানের টিকিট কেটেছিলেন নবদম্পতি। কিন্তু বিমানবন্দরে পৌঁছেই জানতে পারেন ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হয়েছে। তাদের নির্ধারিত ফ্লাইটও বাতিলের তালিকায়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কর্ণাটকগামী কোনো বিমানই উঠতে পারেনি।
ফলে অনুষ্ঠানে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। শুভ মুহূর্ত যাতে হাতছাড়া না হয় তাই ভুবনেশ্বর থেকেই অনলাইনে পরিবারের সঙ্গে যুক্ত হন মেধা ও সঙ্গ। অনুষ্ঠানের মঞ্চে বড় টিভি লাগানো হয়েছিল। ক্যামেরার সামনে বর কনের সাজে বসে নবদম্পতি অনলাইনে অংশ নেন আর হুব্বালিতে তাদের পরিবার আচার অনুষ্ঠান সম্পন্ন করে। পরবর্তী খবর, সংসদে বিরোধীদের লাগাতার বিক্ষোভ ও স্লোগান নিয়ে ফের কংগ্রেসকে নিশানা করলেন দলেরই সাংসদ শশী থারুর। তিনি স্পষ্ট জানালেন, সংসদ চিৎকার বা হট্টগোল করার জায়গা নয়, যুক্তি ও বুদ্ধি দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে চান তিনি। শশী থারুর বলেন, আমি শুরু থেকেই এটা বলে আসছি, আমার দলের নেতারা এমনকি সোনিয়া গান্ধীও এটা জানেন, আমি হয়তো দলের একমাত্র ভিন্ন স্বর, কিন্তু সন্দেহ নেই মানুষ আমাকে সংসদে পাঠিয়েছে তাদের হয়ে কথা বলার জন্য, চিৎকার করার জন্য নয়। আমাকে পাঠানো হয়েছে দেশের হয়ে যুক্তি দিয়ে কথা বলার জন্য। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং বিমান পরিষেবার বিশৃঙ্খলা সহ নানা ইস্যুতে সংসদে বারবার অচলাবস্থা তৈরি হয়েছে। বিজেপি এর দায় চাপিয়েছে বিরোধীদের উপর। প্রধানমন্ত্রীও অধিবেশন শুরুর আগে নাটক এড়ানোর আহ্বান জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই থারুরের মন্তব্যে অস্বস্তি বেড়েছে কংগ্রেসে, তবে এটাই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে বেসুরো কথা বলছেন তিরুবনন্তপুরমের সাংসদ। অপারেশন সিন্দুরের পর বিদেশে প্রতিনিধি দলে যোগ দেওয়া থেকে শুরু করে দলের বৈঠক এড়িয়ে যাওয়া, সব মিলিয়ে দূরত্ব আরও বেড়েছে। রাজনৈতিক মহলের ধারণা, থারুরের বিজেপি যোগ এখন সময়ের অপেক্ষা। আগামী বছরের শুরুতেই কেরলে বিধানসভা নির্বাচন, তার আগেই তিনি কংগ্রেস ছাড়তে পারেন বলে জল্পনা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।